শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভের সঙ্গে আমি ইশিকা আজিজ। এক মাস পর পুরোদমে খুলেছে স্কুল কলেজ সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে শফিক মুন্সি, চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। প্রথমেই চলে যাচ্ছি বরিশালে। শফিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন, আর শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা কি বলছেন? আজ সকাল থেকে কিন্তু বরিশালের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় আমরা খোঁজ নিয়েছি, সেখানে কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি বেশ চোখে পড়ার মতোই ছিল। আপনি নিশ্চয় জানেন যে গত 17 জুলাই কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের একটা নির্দেশে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়, এবং তার পরবর্তীতে যখন ছাত্র জনতার আন্দোলন একদম তুঙ্গে, সে সময় কিন্তু গত 5ই আগস্ট তৎকালীন যিনি প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী তিনি দেশ থেকে বাধ্য হন, এবং পরদিন কিন্তু যে বাহিনীর জনসংযোগ পরিদপ্তর আছে, সেখান থেকে কিন্তু একটি নির্দেশনা, পরদিন থেকে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার একটা নির্দেশনা আসছে, এবং শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার জন্য শিক্ষা সংশ্লিষ্ট যারা আছেন, বিশেষ করে শিক্ষক বৃন্দ, তারা যেন আসলে ভূমিকা নেন, সেই ধরনের একটা কিন্তু আহ্বান সেনাবাহিনীর পক্ষ থেকে করা হয়েছিল গত 6ই আগস্ট। তার প্রেক্ষিতে কিন্তু স্বল্প পরিসরে আমরা দেখেছি বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান 8ই আগস্ট হলে কিন্তু আজ রোববার থেকে কিন্তু গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের যে প্রজ্ঞাপন, সেই আলোকে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরিশাল সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে, এবং এখানে কিন্তু আমরা সকাল 9টা থেকে যেটা দেখেছি যে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক যেমন আছে, শিক্ষার্থীরাও আছে সেখানে উপস্থিত, এবং একই সাথে শিক্ষক বিন্দু তারা কিন্তু ক্লাস কার্যক্রম পরিচালনা করছে। বরিশাল নগরে কিন্তু অনেকগুলো আসলে শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যমান, তার মধ্যে বরিশাল সরকারি মডেল কলেজ আছে, হাতেম আলী কলেজ আছে, BM কলেজ, সরকারি মহিলা কলেজ যেমন আছে, একই সাথে কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, এই প্রতিষ্ঠানগুলো আছে, এবং সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোই কিন্তু তাদের যে শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা, সেটি কিন্তু বজায় রাখা শুরু করেছে। আমরা অভিভাবকদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে কিন্তু এই জিনিসটা জানিয়েছিলেন যে যখন গত 17ই জুলাই শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়, তখন কিন্তু তারা তাদের সন্তানদের শিক্ষার যে সাধারণ পরিক্রমা, সেটি নিয়ে কিন্তু একটি শঙ্কায় পড়েছিলেন, যেটি কিন্তু আজ অনেকাংশেই তাদের কেটে গেছে। একই সাথে শিক্ষার্থী যারা, তারা কিন্তু তাদের শিক্ষাবর্ষ দীর্ঘায়িত হওয়ার একটা আসলে শঙ্কায় ছিলেন, যে সংখ্যাটা এখন অনেকাংশেই নেই। তারা বলছেন যে এই ক্লাস কার্যক্রমের সাথে সাথে যখন পরীক্ষা কার্যক্রমও শুরু যদি হয়ে যায়, তাহলে কিন্তু আসলে তাদের যে শিক্ষা কার্যক্রমের যে ধারাবাহিকতা, সেটি আসলে বজায় থাকবে। আমরা কিন্তু শিক্ষা বোর্ডের সাথেও কথা বলেছিলাম, তারা কিন্তু বলেছিল যে এই আন্দোলনকালীন সময়ে HSC পরীক্ষা যেগুলো আসলে স্থগিত হয়েছিল, তো সেগুলো কিন্তু সেপ্টেম্বর মাসে, মানে সামনের মাসের মাঝামাঝি সময় থেকে আসলে শুরু করার এখন পর্যন্ত তাদের আসলে সিদ্ধান্ত আছে। বরিশাল থেকে আমার কাছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার এই ছিল সর্বশেষ। আমরা এখন চট্টগ্রামে চলে যাব, সেখানে আমাদের সহকর্মী AKM নাজিম জানাবেন সেখানকার অবস্থা। শফিক, যেমনটা বলছেন যে দীর্ঘ সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার পরে গত 6ই আগস্ট মূলত চট্টগ্রাম নগরীর চট্টগ্রামে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়, এবং এরপর আসলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলেও প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক এবং শিক্ষিকারা আসলেও কিন্তু কিছু কিছু শিক্ষার্থী এসেছেন, কিন্তু গত 13 তারিখ থেকে মূলত সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা এসেছেন, এবং পুরো দমে ক্লাস কার্যক্রম চলছে। আমরা সকাল থেকে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরে দেখেছি, সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান আসলে শিক্ষার্থীরা মানে অংশগ্রহণ করেছেন। গত কয়েকদিন আগে থেকে আসলে উপস্থিতি কম থাকলেও গত 2 দিন থেকে মূলত শিক্ষার্থীদের উপস্থিতি চোখে পড়ার মধ্যে, কারণ অভিভাবকরা বলছেন দীর্ঘ সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার কারণে আসলে তাদের মাঝে এক ধরনের অস্বস্তি তৈরি হচ্ছে, কারণ শিক্ষার্থীদের তাদের ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে তারা উদ্বিগ্ন ছিল, কিন্তু শিক্ষার্থীরা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পর থেকে তাদের যে মনোবল সেটি চাঙ্গা হচ্ছে, কারণ তাদের ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে অভিভাবকরা যেভাবে উদ্বিগ্ন ছিল সেটি কাটিয়ে উঠেছে। আমরা দেখেছি যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থী রয়েছেন, তারা সকালে নিয়ম মেনে যে সময়, সেই সময়ের মধ্যে স্কুলে চলে এসেছেন।
আমরা একটু কথা বলবো যে তুমি তো স্কুলে এসেছো, তোমার কেমন লাগতেছে? ভালো লাগছে। স্কুলে পড়ালেখা করতে অনেক ভালো লাগে আমার। যখন স্কুল বন্ধ ছিল তখন কেমন লাগছে? তখন বন্ধুদের সাথে দেখা করতে পারিনি, তখন অনেক খারাপ লাগতেছিল। এই শিক্ষার্থী যেটি বলছেন যে যখন আহ, তখন যখন প্রতিষ্ঠান বন্ধ ছিল তখন আসলে তাদের খুব মন খারাপ ছিল, কারণ তারা তাদের বন্ধুদের সাথে কথা বলতে পারেনি তারা। তাদের যে মন খারাপ ছিল, এখন যেহেতু প্রতিষ্ঠান খুলেছে তারা তাদের বন্ধুদের সাথে কথা বলতে পারতেছে। তারা ক্লাসে এসে তাদের যে পড়াশোনার কার্যক্রম সেটি তারা চালিয়ে যেতে পারছে। আমরা একটি স্কুলের একজন শিক্ষিকা রয়েছেন, তার সাথে একটু কথা বলবো। আপনাদের স্কুল তো দীর্ঘ সময় বন্ধ ছিল, পরে 6 তারিখ থেকে খুলে দেওয়া হয়েছে, এখন শিক্ষার্থীরা আসছেন। তো এক্ষেত্রে শিক্ষার্থীদের উপস্থিতি কিরকম বা পড়াশোনাটা কিরকম চলছে? শিক্ষার্থীর উপস্থিতি ভালো, কারণ এই যে সামনে যে বৃষ্টি বৃষ্টি পড়ছে ওইগুলোর কারণে কিছুটা ব্যাঘাত ঘটছে এটাই, কিন্তু বাচ্চারা 13 তারিখ থেকে স্বতঃস্ফূর্ত ভাবে প্রত্যেকটা ক্লাসে বাচ্চা আসছে এবং বাচ্চারা অনেক খুশি, অনেকদিন পর স্কুলে আসতে পারছে। ক্লাসের শ্রেণী কার্যক্রম ভালোভাবে শুরু হয়ে গেছে, এভাবে চলছে আর কি। ধন্যবাদ আপনাকে। এই যে শিক্ষিকা যেমনটি বলছেন, যে ক্লাস শুরু হওয়ার পর থেকে শিক্ষার্থীরা ক্লাসে আসছেন, তারা নিয়মিত ক্লাস করছেন। আরেকটি বিষয় হচ্ছে যে আজ থেকে মূলত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যতগুলো স্কুল কলেজ রয়েছে সবগুলো খুলে দেওয়া হয়েছে বলে আমরা জেনেছি। গতকালকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, সেই প্রজ্ঞাপন পরপরই আজ সকাল থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডিগ্রি যতগুলো কলেজ বিশ্ববিদ্যালয় রয়েছে সবগুলো খুলে দেওয়া হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোর ক্লাস কবে নাগাদ শুরু হবে সেই বিষয়ে আমরা এখনো জানতে পারিনি কবে নাগাদ বিশ্ববিদ্যালয় চালু হবে। আরেকটি বিষয় হচ্ছে যে চট্টগ্রাম নগরীর মধ্যে কিন্তু আশপাশের উপজেলার যতগুলো কলেজ স্কুল প্রাইমারি স্কুল রয়েছে সবগুলোতে কিন্তু ক্লাস পুরোদমে চলছে। তবে কিছু কিছু জায়গায় বৃষ্টির কারণে বা সড়ক যোগাযোগ বন্ধ থাকার কারণে কিন্তু কিছু স্কুলে এখন শিক্ষার্থীরা আসলে তেমন যেতে পারছে না, কারণ গত কয়েকদিনের টানা বৃষ্টিতে চট্টগ্রামের কয়েকটি উপজেলা এখনো পানিতে তলিয়ে গেছে। সেই কারণে আসলে শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে আমরা জেনেছি। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে সর্বশেষ। নাজিম, অনেক ধন্যবাদ আপনাকে। এদিকে খুলেছে দেশের সব বিশ্ববিদ্যালয়। এ নিয়ে বিস্তারিত জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান। শাহিনুর, শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে সকাল থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু দীর্ঘ 1 মাস পর কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু তারা কিন্তু এই ক্লাসে ফিরেছে এমনটি কিন্তু দেখেছি। আমরা কিন্তু একটু ব্যতিক্রমও দেখেছি, কিছু কিছু ক্লাসে কিন্তু অনেক স্টুডেন্ট শিক্ষার্থীরা ফিরে নেয় এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং সেই সাথে আপনাদেরকে দীর্ঘ আন্দোলনের পর কিন্তু আমরা দেখছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটি যে শিক্ষক আছে অনেক শিক্ষকরাই কিন্তু অনেকেই কিন্তু ফিরেনি, আবার অনেক শিক্ষকরাও কিন্তু ফিরেছে এমনটি কিন্তু দেখেছি। আবার অনেক শিক্ষার্থীদের মধ্যেও কিন্তু অনেক আজকে দেখেছি অনুপস্থিত আছে। আমরা যদি জানিয়ে রাখি যে শিক্ষার্থীদের সবসময় কিন্তু আমরা দেখতে পাই যে তারা কিন্তু যে সকাল থেকে কিন্তু ক্লাস কিন্তু করছে এবং আমরা কিছু কিছু ক্লাসে দেখেছি তারা কিন্তু ক্লাস করে না। আমরা যদি একজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করি যে এই যে আমরা দেখেছি যে অনেক ক্লাসেই শিক্ষার্থী অনুপস্থিত এবং অনেক শিক্ষার্থীরা আছে, আবার অনেকেই ক্লাস করছে না, কারণটা কি? আপনারা জানেন দীর্ঘদিন আমাদের একটি অস্থিতিশীল পরিবেশের মধ্যে ছিলাম, অনেক শিক্ষার্থীরা বাসা ছিল। কিছু কারণে শিক্ষার্থীরা অনেকে বাসায় বাসা থেকে ক্যাম্পাসে ফিরতে পারেনি। আবাসিক হলগুলো খুলে দেওয়া হলো, আমরা দেখেছি হলে শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম এবং অনেকগুলো ডিপার্টমেন্টে শিক্ষকরা যারা আমাদের শিক্ষার্থীদের উপরে হামলার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল ওই সকল ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা কিন্তু তারা ওই বিভাগের শিক্ষকদের বিরুদ্ধে আন্দোলন আছেন এবং তারা ঘোষণা দিয়েছেন যতদিন পর্যন্ত ওই সকল শিক্ষকদের শাস্তির আওতায় না আসবে ততদিন পর্যন্ত তারা ক্লাস করবে না। এজন্য শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে অনেকটাই অনিচ্ছুক। আর পাশাপাশি আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমাদের ক্যাম্পাসের শতভাগ শিক্ষার্থীর উপস্থিতি হবে এবং ক্যাম্পাস আগের মতো আমাদের শতভাগ শিক্ষার্থীর উপস্থিতির মাধ্যমে ভরে উঠবে ক্যাম্পাস। যেমনটি বলছিলেন যে অনেক সময় আপনি যে জানিয়েছিলেন যে দলীয় ভিত্তিক যাতে কোনো ছাত্রদের কোনো সংগঠন না থাকে, এই ব্যাপারে আপনি কি বলবেন? আপনারা জানেন আসলে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীটা নির্ধারণ করবে আসলেই দলীয় ছাত্র রাজনীতি থাকবে না কিনা। আমরা সবসময় সাধারণ শিক্ষার্থীদের পক্ষেই কাজ করে আসছি এবং সাধারণ শিক্ষার্থীর মতামত নিয়েই কিন্তু আমরা প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণ করছি আমাদের আন্দোলন সংগ্রামে। আমরা সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছে যে দলীয় যে ছাত্র শিক্ষক রাজনীতিগুলো বন্ধ করতে হবে এবং আমাদের যে ছাত্রলীগ গেস্টরুম কালচার চালু করেছিল সেটা বন্ধ করতে হবে এবং আমাদের ছাত্রদের আন্দোলনকে ম্যানিপুলেট কেউ যেন না করতে পারে সেদিকে ছাত্র সমাজ সবসময় সতর্ক অবস্থান গ্রহণ করছে। আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজকে অনেক শিক্ষার্থী আসছে, অনেকেই সংখ্যায় রয়েছে, কারণ বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসন রয়েছে তার প্রতি কিন্তু আস্থাহীনতা একটা জায়গা তৈরি হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে যারা প্রভিসি রয়েছেন, ট্রেজারার রয়েছেন তাদের পদক নিশ্চিত করতে চাচ্ছেন এবং যারা অনেকেই রয়েছেন যে ডিপার্টমেন্টের অনেক শিক্ষক রয়েছেন যারা এই কোটা সংস্কার আন্দোলনের সময় প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতদাতা ছিলেন তাদের শাস্তি তারা নিশ্চিত করছেন, দাবি করছেন। যতক্ষণ না অনেকেই এটি দাবি করছেন যে যেসব শিক্ষক মদতদাতা ছিলেন তাদের যদি বিরুদ্ধে শাস্তি গ্রহণ না করা হয় তারা ক্লাসে ফিরবেন না। যেমনটি আসলে শিক্ষার্থী কথা শুনলেন যে তারা কিন্তু একটু হুঁশিয়ারি দিয়ে বলেছে যে পর্যন্ত শিক্ষক বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের যারা বিপক্ষে ছিল বা ছিল তাদের যদি শাস্তির আওতায় না আনা হয়, উস্কানিদাতাদের কিন্তু তাদের শাস্তির আওতায় যদি না আনা হয় এ পর্যন্ত তারা ক্লাসে ফিরবে না, এমনটি কিন্তু জানিয়েছে। আমরা দেখছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেক বিভাগে কিন্তু আজকেও কিন্তু ক্লাস হচ্ছে এবং চলছে। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইশিকা। শাহিনুর, অনেক ধন্যবাদ আপনাকে। কক্সবাজারের পেকুয়ায় পাহাড় ধসে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। এ নিয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব। সৌরভ, যদি আপনি আমাদের বিস্তারিত জানাতেন পাহাড় ধসের ব্যাপারে। আজ ভোর রাত ৩টার দিকে এই ঘটনাটি ঘটে এবং পেকুয়া উপজেলা, যেটির একদম বলা যায় যে দুর্গম এলাকা, সেটি হচ্ছে শিলকালী ইউনিয়নের উলুবুনিয়া নামক পাহাড়ি এলাকা, সেখানে এই ঘটনাটি ঘটে এবং এই ঘটনায় আপনি যেমনটি বলছিলেন আসলে মা মেয়ে সহ ৩ জনের মৃত্যু হয়েছে এবং সেখানকার যিনি পেকুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছেন যেহেতু এলাকাটি একটু দুর্গম তাদেরও সেখানে যেতে একটু সময় লাগছে এবং তারপরে তারা পৌঁছেছেন একটু দেরিতে এবং তারা পৌঁছানোর পরে সেখানে তারা মরদেহগুলো উদ্ধার করে মাটি চাপা থেকে এবং এরপরেই তারা মরদেহের সুরতহাল প্রতিবেদন সহ অন্যান্য যে কার্যক্রমগুলো রয়েছেন সেগুলো পরিচালনা করছেন এবং সেই সাথে সরকারি যে সহায়তার বিষয়টি সেটিও খুব দ্রুত সময়ে করার কথা জানিয়েছেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইশিকা, আরেকটি কথা জানিয়ে রাখি যে এই চলমান যে বর্ষা মৌসুমটি যাচ্ছে, এই বর্ষা মৌসুমে কক্সবাজারের যে পাহাড়ি এলাকাগুলো এখানে এর মধ্যেই কিন্তু প্রায় 20 জনের মতো নিহতের ঘটনা ঘটেছে প্রায়, এবং সেখানে বেশিরভাগই কিন্তু রোহিঙ্গা, কারণ পুরো রোহিঙ্গা ক্যাম্পটি কিন্তু পাহাড়ি এলাকা ঘিরেই গড়ে উঠেছে এবং এছাড়াও কক্সবাজার শহর, চকরিয়া সহ আরো বেশ কয়েকটি জায়গায় এই বর্ষা মৌসুমে কিন্তু পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তো শুধু এই বছরে নেই, প্রতি বছরই এই কক্সবাজারের বর্ষা মৌসুম আসলেই কিন্তু পাহাড় ধসের ঘটনা ঘটে এবং প্রশাসন ইতিমধ্যেই যেটি আমাদেরকে জানিয়েছে যে কক্সবাজারের যে পাহাড়ি এলাকাগুলো রয়েছে সেখানে প্রায় 5 লক্ষাধিক মানুষ বসবাস করে। যে কোনো সময় এই ধরনের ভারী বর্ষণ শুরু হলেই কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটে থাকে। তো এই যে আবহাওয়ার পূর্বাভাস যেটি বলছে আরো প্রায় 3 দিন মতো এই ভারী বর্ষণ চলতে পারে এবং সেই সাথে কক্সবাজারের অন্যান্য এলাকাগুলোতে যেখানে পাহাড়ের পাদদেশে মানুষ বসবাস করছেন তারা অনুরোধ জানিয়েছেন তারা যেন সেখান থেকে নিরাপদ স্থানে চলে আসেন। তো ইশিকা, কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সৌরভ, অনেক ধন্যবাদ আপনাকে। দেখছেন সংবাদ সকাল। স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশনে। অফিস করবেন মেয়র জায়েদা খাতুন। এ নিয়ে আরো জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, নগর ভবনে কার্যক্রম কি চলছে, বিস্তারিত জানাবেন।
ইশিকা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুর যে সিটি কর্পোরেশন, এটি কিন্তু সাধারণ কার্যক্রম আজকে থেকে শুরু হয়েছে, অর্থাৎ গাজীপুর সিটি কর্পোরেশনে কিন্তু স্থবিরতা কাটিয়ে কিন্তু আগের রূপে ফিরতে শুরু করেছে এবং লোকে মানে কর্মচারী এবং মানুষের সাধারণ মানুষের আনাগোনায় মুখরিত হয়ে উঠছে আপনার এই নগর ভবন এবং বিভিন্ন অফিসগুলোতে আমরা দেখেছি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং কর্মচারী যারা রয়েছেন তারাও কিন্তু সকাল থেকে সিটি কর্পোরেশনের বিভিন্ন দপ্তরে তারা দায়িত্ব পালন করছেন। আমি যদি একটু দেখাতে চাই যে গাজীপুর সিটি কর্পোরেশনে কিন্তু লোকজন এবং সাধারণ মানুষের আনাগোনা কিন্তু বেড়েছে। পাশাপাশি কিন্তু আপনি জানেন যে গাজীপুর সিটি কর্পোরেশনের জোনাল 2টি অফিস কিন্তু দুষ্কৃতিকারীরা অগ্নিসংযোগ করেছে এবং জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে এবং মেয়রের বাসভবন সহ সে সময় কিন্তু গাজীপুর যে সিটি কর্পোরেশনের মেয়র রয়েছেন এবং নগর মাতা, উনি কিন্তু আপনার সাধারণ মানুষের কিন্তু সেবা দিয়ে ঘরে বসে সেবা দিয়েছেন এবং তার প্রত্যেকটি কর্মচারী কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু সাধারণ মানুষের যে সেবা সেটি কিন্তু দিয়েছেন। তো আমরা যদি একটু দেখাতে চাই যে গাজীপুর যে সিটি কর্পোরেশন রয়েছে, এই সিটি কর্পোরেশনের প্রত্যেকটি কক্ষে আমরা অবস্থান করেছিলাম, সেখানে দেখেছি যে কর্মব্যস্ত সাধারণ যে কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন এবং পাশাপাশি সবগুলো রুমেই কিন্তু সবগুলো অফিসে করেছেন এবং গাজীপুর যে নগরমাতা জায়দা খাতুন, উনি কিছুক্ষণের মধ্যেই নগর ভবনে প্রবেশ করবেন, এর জন্য কিন্তু সকল প্রস্তুতি রাখা হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে সিটি কর্পোরেশনের বেশ কিছু কাউন্সিলরও সিটি কর্পোরেশনের বিভিন্ন দপ্তরে অবস্থান করছেন। সাধারণ কাউন্সিলর পাশাপাশি কিন্তু যে সাধারণ মানুষ সেবা নেওয়ার জন্য কিন্তু সিটি কর্পোরেশনের অবস্থান করছেন। তো এইভাবেই কিন্তু গাজীপুর যে সিটি কর্পোরেশনের যে সেবা সেটি কিন্তু দিচ্ছেন। আপনি জানেন যে বেশ কিছুদিন স্থবিরতা কাটিয়ে কিন্তু স্বাভাবিক কর্ম ব্যস্ততায় ফিরছেন গাজীপুর সিটি কর্পোরেশন এবং সব দপ্তরে কিন্তু কাজ চলছে এবং স্বাভাবিক হয়ে উঠছে গাজীপুর সিটি কর্পোরেশনের কার্যক্রম। তো এইভাবেই কিন্তু সবগুলো দপ্তরে আমরা দেখেছি এবং জোনাল অফিসগুলো কিন্তু কাজকর্ম চলেছে। আপনি জানেন যে জোনাল অফিস সহ গাজীপুরের বেশ কিছু স্থাপনায় কিন্তু আপনার দুষ্কৃতিকারীরা কিন্তু অগ্নিসংযোগ করেছে এবং সিটি কর্পোরেশনের গাড়ি সহ কিন্তু সবকিছু পুড়িয়ে দেওয়ার পরও কিন্তু গাজীপুর যে সিটি কর্পোরেশনের মেয়র, উনি কিন্তু ওনার যে কার্যক্রম মানুষের সেবা সেটা কিন্তু দিয়ে গেছেন। তো আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি নগর ভবনে, কিছুক্ষণের মধ্যেই গাজীপুরে যে নগর মাতা উনি প্রবেশ করবেন সাধারণ মানুষের মধ্যে। এটা নিয়ে কিন্তু আমরা দেখেছি যে উনি গত মঙ্গলবার থেকে কিন্তু অফিস করছেন এবং মঙ্গলবার থেকে জোনাল অফিসগুলো যে রয়েছে গাছা এবং পুবাইল, সেই সমস্ত অফিসে কিন্তু উনি কার্যকর খোঁজ খবর রেখেছেন এবং আপনি জানেন যে একটি সময়ের মধ্যে কিন্তু উনি সবার খোঁজ খবর নিয়েছেন, এইরকমটাই কিন্তু জানিয়েছেন সাধারণ কর্মচারীরা এবং তারা কিন্তু পরিষেবা পেয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশন থেকে। তো আমার কাছে এই ছিল গাজীপুর সিটি কর্পোরেশন থেকে সর্বশেষ। নজরুল, অনেক ধন্যবাদ আপনাকে। স্থানীয় জনপ্রতিনিধিরা গা ঢাকা দেওয়ায় ব্যাহত হচ্ছে নাগরিক সেবা, এ নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদ ও বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এস সোহান। প্রথমেই চলে যাচ্ছি ময়মনসিংহে। ইলিয়াস, স্থানীয় জনপ্রতিনিধির অনুপস্থিতির কারণে কি ধরনের সমস্যা তৈরি হচ্ছে? গত 5 তারিখে শেখ হাসিনার সরকার দেশ ত্যাগের পর আমরা দেখেছি ময়মনসিংহের কিন্তু যারা জনপ্রতিনিধি আছেন এর মধ্যে 90% জনপ্রতিনিধি তারা ঘা ঢাকা দিয়েছেন, যার কারণে উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে এবং নাগরিক ভোগান্তি কিন্তু চরমে উঠেছে। আমি এখন রয়েছি ময়মনসিংহ সিটি কর্পোরেশনে রয়েছি। আমরা দেখেছি আজকে সকালে কিন্তু সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু তিনি কিন্তু অফিস করেছেন এবং তিনি সকল কর্মচারীদের নিয়ে কিন্তু অফিস করেছেন এবং আজকে থেকে নিয়মিত অফিস করবেন বলে সেই বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। এবং এর আগে দেখেছি আমরা সিটি কর্পোরেশনের কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছে। এছাড়া উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি যারা আছেন তারা কিন্তু বেশিরভাগই গা ঢাকা দেওয়ার কারণে উন্নয়ন কর্মকাণ্ড সহ নাগরিক সেবা সেটি কিন্তু একেবারেই কমে গেছে এবং নাগরিক ভোগান্তি কিন্তু অনেকটাই বেড়েছে। এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক ক্ষোভ কিন্তু আমরা লক্ষ্য করেছি। আমরা এই বিষয়টি নিয়ে একটু যুক্ত হব, নাগরিক সমাজের নেতৃবৃন্দ আছেন আমার সাথে যুক্ত হবেন ময়মনসিংহ মহানগর সুজনের সম্পাদক আলী ইউসুফ। জানতে চাই এই বিগত কয়েকদিন ধরে নাগরিক ভোগান্তি বেড়েছে, জনপ্রতিনিধিরা গা ঢাকা দেওয়া, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? একটি রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে আমরা দেখতে পাচ্ছি যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেগুলো জনগণের প্রতিনিধিরা আছেন সেই ধরনের প্রতিষ্ঠানে জনপ্রতিনিধিরা অনুপস্থিত থাকছেন, এতে জনগণের যে ভোগান্তি দিন দিন চরম বেড়ে যাচ্ছে। তা আমরা মনে করছি যেহেতু এটি জনগণের সাথে সরাসরি সম্পৃক্ত এবং জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা আছেন তারা দ্রুত তাদের কর্মস্থলে ফিরবেন
এবং স্বাভাবিক যে কাজকর্ম আছে সেটি তারা শুরু করবেন। কারো বিরুদ্ধে যদি কোনো ধরনের কোনো অভিযোগ থাকে সেটি যেন আইনগতভাবে মোকাবেলা করা হয়, কেউ যেন অনুপস্থিত না থাকে। আরেকটি বিষয়, এখানে যারা উপস্থিত হবেন, যারা জনপ্রতিনিধি আছেন, তাদেরকে যেন রাষ্ট্র তাদেরকে যেন জানমালের নিরাপত্তাটি নিশ্চিত করেন, যে এখানে আসার পরে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে। ধন্যবাদ। আসলে নাগরিক সমাজের এই নেতা বলছিলেন যে যারা জনপ্রতিনিধি আছেন তারা তাদের প্রত্যেকেই অফিস করবেন এবং সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু নিরসন করবেন, সেই বিষয়টি বলছেন এবং তাদের নিরাপত্তার বিষয়ে সরকার যথাযথ পদক্ষেপ নেবেন সেই বিষয়টি কিন্তু তিনি বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে নাগরিক ভোগান্তি নিয়ে সর্বশেষ তথ্য। দর্শক, শেখ হাসিনা দেশ থেকে পর আমরা দেখেছি সারা দেশেই কিন্তু জনপ্রতিনিধিরা গা ঢাকা দিয়েছেন। আমরা এই বিষয়টি জানতে এখন চলে যাব বাগেরহাটে, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী সোহান। 5 তারিখের পর থেকে কিন্তু বাগেরহাটের সকল উপজেলা, ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার জনপ্রতিনিধিরা গা ঢাকা দিয়েছেন। কেউ কেউ কিন্তু দেশ ছেড়ে পালিয়েও গেছেন। এই পরিস্থিতিতে স্থানীয় সরকার বিভাগের এইসব প্রতিষ্ঠানে কিন্তু স্থবিরতা বিরাজ করছে। আমরা যতদূর জেনেছি বাগেরহাটের বেশিরভাগ জনপ্রতিনিধিরা কিন্তু এখন পর্যন্ত নিয়মিত অফিস করছেন না এবং গা ঢাকা দিয়েছেন। আমরা যদি আপনাদেরকে একটু জানাতে চাই, বাগেরহাটে 9টি উপজেলা, 3টি পৌরসভা এবং 75টি ইউনিয়ন রয়েছে। এসব জায়গায় 1041 জন কিন্তু জনপ্রতিনিধি রয়েছে। এই 1041 জন জনপ্রতিনিধির বেশিরভাগই হচ্ছে আওয়ামী লীগ সমর্থিত এবং অনেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিগত দিনে তারা নানান রকম ক্ষমতার অপব্যবহার করার কারণে তারা কিন্তু এই মুহূর্তে আসলে তাদের নিয়মিত কার্যক্রম পরিচালনা করতে পারছেন না, যার কারণে জনগণের কিন্তু ভোগান্তি বাড়ছে। আমরা বিভিন্ন ইউনিয়ন পরিষদ, পৌরসভা ঘুরে দেখেছি যে মানুষ নাগরিক সেবা নিতে এসে জনপ্রতিনিধিদের পাচ্ছেন না। জন্ম সনদ, ট্রেড লাইসেন্স সহ বিভিন্ন সেবা কিন্তু তারা পাচ্ছে না, যার ফলে জনভোগান্তি বাড়ছে। স্থানীয়রা জানিয়েছেন অতি দ্রুত এই স্থবিরতা কাটিয়ে জনসেবা নিশ্চিত করা হোক। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে জনভোগান্তির সর্বশেষ খবর। সোহান, অনেক ধন্যবাদ আপনাকে। সচিবালয়ে কথা বলছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সম্পর্ক এটাও রাজনীতিকরণ, দলীয়করণ, রাজনীতিকরণ সবসময় খারাপ না, কিন্তু যেই ধরনের রাজনীতিকরণ এবং যেই ধরনের যে প্রশাসনিক ব্যবস্থা তৈরি হয়েছে সেখানে ছাত্র শিক্ষকদের শুধু দলীয়করণ না, তাদের সম্পর্কের অবনতি হয়েছে। এবং আমার ছাত্রদের প্রতি অনুরোধ থাকবে, শিক্ষকদের প্রতিও অনুরোধ থাকবে যে আপনারা ভালো একটি শিক্ষা প্রতিষ্ঠানে যে ধরনের পরিবেশ থাকে, অনেক চড়াই উচ্চার পার হয়ে আমরা এখানে এসেছি এবং অনেক বড় বড় পরিবর্তন হচ্ছে, কিন্তু তার মধ্যেও যেন আমরা বিশৃঙ্খলা সৃষ্টি না করে শৃঙ্খলার সাথে আমরা আবার ওই পরিবেশটা ফিরিয়ে আনতে পারি এবং সেটা নিয়ম মাফিক যাতে হয় আমরা সেই চেষ্টা করব। আমরা এখানে দখলদারিত্বের যে রাজনীতি, যে দখল চলে গেল আবার দখল হবে, সেটার মধ্যবর্তী সময় আমরা অন্তত চেষ্টা করব যে একটা ভালো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান অন্যান্য দেশে যেভাবে চলে সেরকম একটা পরিবেশ তৈরি করতে। সেজন্য সবাই সহযোগিতা দরকার হবে। আরেকটি প্রধান বিষয় হলো যে আমাদের স্কুল কলেজের যে বোর্ডগুলো আছে, যেগুলো যে বেসরকারি খাতে, এই বোর্ডগুলো তো প্রচন্ড দলীয়করণ হয়েছে। কিছু কিছু বোর্ডের যিনি সভাপতি, তিনি ম্যানেজিং কমিটির সভাপতি নিজেই তো হয়তো এসএসসি পাস না, এরকম আমি জানি। সচিবালয়ে ব্রিফ করছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ইউনিট, স্পোর্টস ফিজিওথেরাপি ইউনিট এবং টিস্যু থেরাপি ইউনিট। আন্তঃসংস্থা নেটওয়ার্ক ও কোলাবোরেশনে প্রাধান্য পাচ্ছে স্পোর্টসের জন্য জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পাবলিক প্রাইভেট একাডেমিয়া নেটওয়ার্ক স্থাপন।
বিশেষায়িত শিক্ষা ও গবেষণা কার্যক্রমে যোগ হবে গুরুত্বপূর্ণ এবং সায়েন্টিফিক সব বিষয়, যার মধ্যে রয়েছে স্পোর্টস বায়োমেকানিক্স, স্পোর্টস সাইকোলজি, এক্সারসাইজ ফিজিওলজি, স্পোর্টস মেডিসিন, স্পোর্টস সায়েন্স, পিজিডি ইন স্পোর্টস সায়েন্স সহ আরও বিশেষায়িত কার্যক্রম। উপরোল্লিখিত বিষয়ে লক্ষ্যে পৌঁছানো, সেবার মান নিশ্চিত করা এবং কাঙ্ক্ষিত ফলাফল পেতে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউটে যুক্ত হবেন দেশ এবং দেশের বাইরের এক্সপার্টগণ। দ্রুততম সময়ে আমাদের এই প্রকল্প বাস্তবায়ন হবে এবং আমরা বিশ্বাস করি এদেশের ক্রীড়াঙ্গনের মানুষের জন্য আশীর্বাদ হয়ে আসবে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট সেন্টার অফ এক্সেলেন্স। আপনারা জানেন আমাদের যারা খেলাধুলায় আসে বিকেএসপির মাধ্যমে, বিকেএসপিতে সাধারণত যে সেট আপ আছে সেখানে ইন্টারমিডিয়েট পর্যন্ত তারা সেখানে প্রাথমিক যে প্রশিক্ষণ সহকারে শিক্ষার সুযোগটা পায়, কিন্তু একদম পিক পারফরমেন্সের জায়গায় আমাদের একটা দুর্বলতা রয়েছে। তার জন্য আমাদের স্পেসিফিক কোনো প্রতিষ্ঠান নেই, যে কারণে আমরা আন্তর্জাতিক পর্যায়ে যখন আমাদের অ্যাথলেটরা যান সেখানে আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি না, সেই জায়গায় ব্যর্থ হই। তার জন্যই পিক পারফরমেন্সের জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্য এই স্পোর্টস ইনস্টিটিউট প্রকল্প নেওয়া হয়েছে এবং একই সাথে ক্রীড়া ক্ষেত্রে বিকল্প কর্মসংস্থান, যেটা একটা আমাদের দেখা যায় আউটসোর্স করতে হয় স্পোর্টস মার্কেটিং থেকে শুরু করে অনেকগুলো বিষয়, সেগুলোর জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্য এই স্পোর্টস ইনস্টিটিউট কাজ করবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, অনুরোধ করি আপনারা একজন করবেন এবং প্রশ্নের প্রাসঙ্গিক বিষয়টি বিবেচনা করে করবেন এবং এন্ডলেস করবেন না, আমাদের তো সময় সীমাবদ্ধতা আছে। এবং প্রথমে আমরা দুঃখিত যে আমরা একটু দেরিতে শুরু হয়েছে, আপনাদের অপেক্ষা করিয়ে রেখেছি। ধন্যবাদ আপনাদের। আপনি একটু নাম পরিচয় দিয়ে তারপর প্রশ্নটা করবেন। নাম, কোন প্রতিষ্ঠান থেকে, তারপর মাছরাঙা টিভি রিপোর্টার। আমি জানতে চাচ্ছিলাম যে আপনি স্পোর্টস ইনস্টিটিউট করার ঘোষণা দিয়েছেন, সাধুবাদ। বিকেএসপির কথা বললেন, স্পোর্টস ইনস্টিটিউটে কারা আসবে? বিকেএসপি থেকে যারা শেষ করবে তারা আসবে, নাকি আপনি নতুন করে কোনো অ্যাথলিটকে স্পোর্টস ইনস্টিটিউটে ভর্তি করাবেন? সেকেন্ড কোশ্চেন, আমরা দেখে থাকি যে বিকেএসপি থেকে কিন্তু বিভিন্ন ডিসিপ্লিনে অ্যাথলিটরা ন্যাশনালি পারফর্ম করে এবং ন্যাশনাল টিমেও ঢুকে যায়। সেক্ষেত্রে আপনি কাদেরকে এই স্পোর্টস ইনস্টিটিউটে আসবেন? স্পোর্টস ইনস্টিটিউটের ব্যাপারে আমরা প্রাথমিক ঘোষণাটা আজকে দিয়েছি। এই ব্যাপারে আমরা একটা কমিটি করে দিব, যারা এই স্পোর্টস ইনস্টিটিউটের স্পেসিফিক কার্যক্ষেত্র কোনগুলো হবে এবং কারা এখানে কোর্স করার কিংবা প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবে সেটা তারা নির্ধারিত করবে এবং বিস্তারিত একটা রিপোর্ট প্রকাশ করা হবে। এই স্পোর্টস ইনস্টিটিউট কি আপনার বিকেএসপিতেই রান করবে নাকি বিকেএসপির বাইরে? না, এটা একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে রান করবে। প্রতিষ্ঠান বলতে আপনি কি আলাদা কোনো বিকেএসপি যেমন একটা জায়গায় কিছু অবকাঠামো তৈরি করে তারপরে রান করছি, স্পোর্টস ইনস্টিটিউট কি সেরকম কোনো অবকাঠামো তৈরি করে তারপরে রান করাবেন, নাকি বিকেএসপিতে অ্যাকোমোডেট করে রান? দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করার জন্য আমরা দেখব যে আমাদের যে এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার আছে তার মধ্যে যদি করা সম্ভব হয় আমরা সেটাই প্রেফার করব। যদি তা না হয় সেক্ষেত্রে আমরা বিকল্পভাবে ভবন নির্মাণের মাধ্যমে সেখানে কার্যক্রম শুরু করব। দর্শক, ক্রীড়া উপদেষ্টা ব্রিফ করছিলেন। দেখছেন দেশ জনপদ লাইভ। ধানের দাম বেশি হওয়ায় চালের বাজার দর বেশ চড়া। এ নিয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাস, বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। প্রথমে চলে যাচ্ছে কুষ্টিয়ায়। তিতাস, চালের বাজার দর কেমন দেখছেন? ইশিকা, কোনো স্বস্তির খবর নেই কুষ্টিয়ার চালের বাজারে। সব ধরনের চালের দামই ঊর্ধ্বমুখী, অর্থাৎ আমি রয়েছি কুষ্টিয়ার সবচেয়ে বড় চালের বাজার পৌর বাজারে। এই বাজারের আজকের যদি আমি বাজার দর জানাই, যেমন সরু যে মিনিকেট খ্যাত কুষ্টিয়ায় মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে এবং কাজললতা চাল বিক্রি হচ্ছে ৬৪ টাকা কেজি দরে এবং মোটা যে ২৮ চাল সেটি বিক্রি হচ্ছে ৫৬ টাকা কেজি দরে। অর্থাৎ আমরা বলতে পারি যে কুষ্টিয়ার বাজারগুলোতে কিন্তু ৫৬ টাকার নিচে কোনো চাউলের দাম নেই। এই যে দীর্ঘদিন ধরে চালের বাজারের যে ঊর্ধ্বমুখী ভাব, এতে কিন্তু এক প্রকার
প্রকার নাবিশ্বাস উঠেছে যারা সাধারণ ভোক্তা রয়েছে তাদের। সাধারণ ভোক্তারা বলছেন যে যদি নতুন সরকার এই কুষ্টিয়ার বড় বড় মিল মালিকদের যে সিন্ডিকেট এটি যদি ভাঙতে না পারে তবে কোনোভাবেই কিন্তু চালের বাজারের স্বস্তি ফিরবে না। আসলে এই যে দীর্ঘদিন ধরে বড় বড় কুষ্টিয়ার যে মিল মালিকরা রয়েছে এরা কিন্তু সিন্ডিকেটের মাধ্যমে কারণে অকারণে চালের দাম বৃদ্ধি করে দেয়। এ বিষয়ে আমি যারা খুচরা বিক্রেতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। খুচরা বিক্রেতাদের যেটি দাবি যে আসলে এখানে তাদের কোনো হাত নেই, কারণ তারা মিলগেট থেকে যে দামে চাল কিনে সেই দামে কিন্তু বিক্রি করছে। আসলে মিলগেটে দাম বেশি, তার কারণে কিন্তু তারা বেশি দামে চাল বেচছে। তারা বলছে যদি মিলগেটে চালের দাম কমে তাহলে কিন্তু তারা কম দামে বেচতে পারবে, তাছাড়া কিন্তু কম দামে বেচতে পারবে না। এ বিষয়ে আমি যারা কুষ্টিয়ার বড় বড় মিল মালিকরা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি। বড় বড় মিল মালিকরা কিন্তু বরাবরের মতো ওই একই অজুহাত। তারা বলছেন যে ধানের দাম বেশি, যার কারণে কিন্তু উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, যার কারণে কোনোভাবেই তারা কিন্তু চালের দাম কমাতে পারছে না। তাই তারা বলছে যদি ধানের দাম কমে তবেই কিন্তু চালের দাম কমবে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশের অন্যতম সরু চালের মোকাম কিন্তু কুষ্টিয়ার খাজানগর। এখানে প্রায় 400 থেকে 450 চালকল রয়েছে এবং এখান থেকে প্রতিদিন 600 ট্রাক চাল কিন্তু দেশের বিভিন্ন জেলায় চলে যায়। যদি এই বাজারে চালের দাম বৃদ্ধি পায় তবে কিন্তু দেশের বাজারেও চালের দাম বাড়বে। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। আমি চলে যাচ্ছি বগুড়ায়, সেখানে রয়েছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু। তিতাস, ধন্যবাদ আপনাকে। সারা দেশের মতো কিন্তু বগুড়াতেও শুরু থেকেই চালের বাজার ঊর্ধ্বমুখী। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোনা যায় যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমেছে, কিন্তু তার কিন্তু কোনো লক্ষণই পাওয়া যায় না বগুড়ার বাজারগুলোতে। ধানের দাম কিন্তু এবার শুরু থেকে বেশি হওয়ায় মানুষকে কিন্তু চাল কিনে খেতে হচ্ছে ন্যূনতম 56 টাকা থেকে শুরু করে 78 টাকা পর্যন্ত। একজন 300 টাকায় দিন মজুরি করে কোন রকম দিনানিপাত করা মানুষ বোঝে 60 টাকা কেজিতে চাল খাওয়া তাদের জন্য কতটুকু কষ্টকর। বগুড়ার বিভিন্ন বাজারে বাজার ভেদে এক এক চালের দাম এক এক দামে বিক্রি হচ্ছে। আজকে আমি দাঁড়িয়ে আছি বগুড়ার বক্সি বাজারে। এই বাজারে কাটারি চাল বিক্রি হচ্ছে 64 থেকে 66 টাকা, নাজির শাইল চাল বিক্রি হচ্ছে 66 টাকায়। তবে শহরের আরেকটি খুচরা বাজার শহরের ফতেলি বাজারে এই একই নাজির শাইল চাল যেটি নওগাঁর বলে বিক্রি করা হচ্ছে 78 টাকা করে। এবং আবার চালের দামে ভিন্নতা পাওয়া যায় গোদারপাড়া বাজারে। আসলে সাধারণ মানুষ যেটি বলছে যে খুচরা বাজারে এই যে দাম নিয়ে এই মনিটর করে কোনো লাভ হবে না, ধরতে হবে রাঘব বোয়ালদের। সরকার বদলে ক্ষমতার পালাবদল হয়, কিন্তু সাধারণ মানুষ কিন্তু অল্প দামে তাদের যে সাধ্যের মধ্যে যে চাল পাবে সেটি কিন্তু পাচ্ছে না এবং সাধারণ মানুষের কষ্ট দিন দিন বাড়ছে। আমি একটু সরাসরি কথা বলবো একজন ক্রেতার সাথে, তার কাছে জানবো যে তিনি আজকে চালের বাজার কত দেখছেন এবং তাদের সাধ্যের মধ্যে আছে কিনা। ধন্যবাদ। বর্তমান সাম্প্রতিক সময়ে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তারই ধারাবাহিকতায় চাউলের বাজারটাও খুবই ঊর্ধ্বমুখী। আমরা সাধারণ জনগণ যারা খেটে খাওয়া মানুষ বা আমরা যারা চাকরি করি, সরকার পরিবর্তন হয় কিন্তু সেই তুলনায় আমাদের বেতন বৃদ্ধি হয় না। এই আমরা বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকারের কাছে দাবি রাখবো যেন এই চাউলের সিন্ডিকেটটা স্বাভাবিক পর্যায়ে রাখা হয় এবং সাধারণ জনগণের জন্য যেন সুবিধা করা হয়। ধন্যবাদ আপনাকে। ইশিকা, বগুড়াতে কিন্তু চালের বাজার নেই, শুরু থেকেই চালবাজির কিন্তু কোনো শেষ নেই। বারংবার মনিটর ঘোষণা দেওয়ার পরেও নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য তার মাঝে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ এই চালের দাম কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। সাধারণ মানুষের প্রত্যাশা দ্রুততম সময়ে সাধ্যের মধ্যে আনা হবে সব ধরনের চালের দাম। ইশিকা, বগুড়া থেকে চালের বাজারের দাম দর নিয়ে আজকে আমার কাছে এটি ছিল সর্বশেষ। সঞ্জু, অনেক ধন্যবাদ আপনাকে। চালের বাজার দর নিয়ে কুষ্টিয়া এবং বগুড়া থেকে সহকর্মীদের কাছে জানছিলাম বিস্তারিত। দেখছেন দেশ জনপদ লাইভ। চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গ্রামে গিয়ে ওষুধ ও চিকিৎসা দিচ্ছেন বিজিবির সদস্যরা। এরই ধারাবাহিকতায় আজ 59 বিজিবির উদ্যোগে তেলকুপি এলাকায় 500 মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী তারেক রহমান। তারেক, সেবা পেয়ে কি বলছেন মানুষ? জি, বর্তমানে গত 5 তারিখের দেশে যখন অস্থিতিশীলতা চলছিল তখন কিন্তু এই রহনপুর 59 বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এই সীমান্ত এলাকাগুলোতে সতর্কতার পাশাপাশি সাধারণ মানুষের জানমাল রক্ষাতে কিন্তু তারা কাজ করেছে। তারই ধারাবাহিকতায় বেশ কয়েকদিন ধরে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কিন্তু তারা মানুষজনকে সেবা দিচ্ছেন, মানুষজনকে সচেতন করছেন। তারই ধারাবাহিকতা আজকে এই তেলকুপি মাদ্রাসাতে তারা ফ্রি মেডিকেল টিমের ব্যবস্থা করেছেন। এখানকার প্রায় আজকে 5 শতাধিক মানুষকে চিকিৎসা এবং ঔষধ সামগ্রী তারা আজকে বিতরণ করেছে। আমরা
এই সকাল থেকে এসে যে বিষয়টি দেখতে পেয়েছেন, মানুষ সারিবদ্ধভাবে এসে বিজিবি সদস্যরা যে চিকিৎসা দিচ্ছেন, এখানে এসে তারা চিকিৎসা নিচ্ছেন এবং ফ্রি তারা ওষুধ নিয়ে এখান থেকে ফিরে যাচ্ছেন। আমাদের রহনপুর 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানিয়েছেন যতদিন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হয় ততদিন পর্যন্ত এই সীমান্ত এলাকার মানুষদেরকে তারা সচেতন করবেন এবং এই এলাকাতে তারা চিকিৎসা সেবাও কিন্তু অব্যাহত রাখবেন। আমরা দেখতে পাচ্ছি কি বিজিবির মেডিকেল অফিসাররা এখানে চিকিৎসা দিচ্ছেন এবং বিভিন্ন ধরনের চিকিৎসা ওষুধপত্র তারা কিন্তু বিতরণ করছেন এখান থেকে। আপনারা দেখতে পাচ্ছেন কি দীর্ঘ সারিবদ্ধভাবে এখানকার, আপনাদেরকে জানিয়ে রাখি এখানে বেশ কিছু হিন্দু পরিবার আছে, তাদের কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে তাদের কিন্তু খোঁজ খবর নেওয়া হচ্ছে। তারা যেহেতু বাইরে যেতে, এখান থেকে প্রায় 20 কিলোমিটার দূরে উপজেলা স্বাস্থ্য। তারেক, অনেক ধন্যবাদ আপনাকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।